সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্নমাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সরাসরি এবং আমাদের এই ভিন্নমাত্রা আলোচনা অনুষ্ঠানটি আপনারা ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি প্রচারিত হবে, আপনারা দেখতে পাবেন। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বিজয়ের মাস। আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ অপরিহার্য সেই বিষয়ে আমরা কথা বলবো এবং সাথে সাথে তফসিল ঘোষণার পরে এই দায়িত্ব আরও অনেক বেশি বেড়ে গেছে সে বিষয়ে আমরা কথা বলবো। সুধী দর্শক, আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন, যে দুজন বিজ্ঞ আলোচক এসছেন, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। বিপ্লবী মুক্তিযোদ্ধা একেএম বারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী অ্যাডভোকেট আসরারুল হক। ধন্যবাদ। সুধী দর্শক, আমাদের এই মাসটি যে বিজয়ের মাস প্রথমেই বলেছি, এটি হলো 1971 সালে সেই আনন্দ বেদনার মহাকাব্য। এই বাংলাদেশ পাওয়ার জন্য যে আমাদের কত রক্ত দিতে হয়েছে, কত রক্ত ঝরেছে, কত ঘরবাড়ি পুড়েছে, কত সম্মানহানি হয়েছে, সেটা অকল্পনীয়। যারা শহীদ হয়েছেন সেই সব শহীদানদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের এই ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আত্মীয় পরিজন হারিয়েছেন তাদের সাথে আমরা সহানুভূতি এবং একাত্মতা ঘোষণা করছি এবং এই সমস্ত যে ক্ষতি হয়েছে সে তো পূরণ হবার নয়। সুতরাং আমরা আপনাদের সাথে সমবেদনা জানাই, আপনাদের সাথে আমরা আছি। এর সাথেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করি। তিনি সুস্থ থাকলেই আমাদের গণতন্ত্রের জন্য অনুপ্রেরণা হবে, আমাদের যাত্রা শুভ হবে। আসুন এখন আমরা আলোচনায় আসি। জনাব একেএম বারী, আপনি একজন মুক্তিযোদ্ধা, একজন আহত হয়েছিলেন মুক্তিযুদ্ধে আপনি। এছাড়াও আপনি রাজনীতি বিশ্লেষক এবং একটি কৃতি ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনাও করেছেন। আপনার সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে আজকে একই প্রশ্ন হলো যে নির্বাচন কমিশন আজকে আপনারা যে তফসিল ঘোষণা করলেন, তাহলে তাদের দায়িত্ব অনেক বেড়েছে। কোন কোন দায়িত্বগুলো আজকে বিশেষভাবে তাদের প্রতি পালন করা হচ্ছে? এটা একটি কথা আমি শুধু বলি, সেটি হলো আপনারা লক্ষ্য করেছেন, দুজনের কাছেই আমার প্রশ্ন, যে আমাদের এবার একটি ব্যতিক্রম হলো, একদিকে নির্বাচনের জন্য প্রার্থীকে ভোট দিতে হবে, আর একটি হলো সেটা হলো গণভোট। কিন্তু গণভোটের যে প্রশ্নগুলো আছে এতদিন কিন্তু প্রচার করা হয়নি। এটা বোধহয় ঠিক হয়নি। যখনই সিদ্ধান্ত হলো তখন থেকে এই গণভোটটা কীভাবে দিতে হবে, অন্ততপক্ষে এই বিষয়গুলো তাদেরকে মানুষের কাছে তুলে ধরা উচিত ছিল। আমার মনে হয় এটাও একটা কৌশল যে তফসিল ঘোষণার পর থেকেই এই কাজটি তারা শুরু করবেন। তো কোন কাজগুলো, কোন পদক্ষেপগুলো আজকে নির্বাচন কমিশনের দায়িত্ব তো অনেক বেড়ে গেল, আপনি এটার একটা বিশ্লেষণ দিন। অনেক ধন্যবাদ নান্নু ভাই আপনাকে এবং আমার অভিনন্দন আমার সহ আলোচক অ্যাডভোকেট আসরারুল আলম সাহেবকে। অভিনন্দন দর্শক শ্রোতা মোহনা টেলিভিশনের। আসসালামু আলাইকুম। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তের অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন নিয়ে আপনি আলোচনার অবতারণা করছেন, আপনাকে ধন্যবাদ। যে নির্বাচন কমিশন হচ্ছে মূল প্রতিষ্ঠান, মূল ব্যক্তি
যারা সৎ থাকলে এবং সেই সততার মাধ্যমে এই একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের রূপ নিতে পারে এবং দেশের নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করতে পারে। আমি একজনের নাম নেই, আমাদের দেশের না, পার্শ্ববর্তী দেশের সেসনার নামটা বোধহয়, যিনি ওখানকার চিফ ইলেকশন কমিশনার ছিলেন। 29টা রাজ্য নিয়ে যে দেশটি, সেই 29টা রাজ্যের জাতীয় নির্বাচন তিনি পরিচালনা করছেন এবং উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে রাজনৈতিক দলগুলোও তাকে ভয় পেত। উনি যে কথা বলতেন সেটা এক্সিকিউট করতেন। নির্বাচন কমিশনারকে প্রথমে যে কোনো প্রজ্ঞাপন দিবেন, যেটা জারি করবেন, কি করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, সেগুলোর ক্ষেত্রে যে এই কাজ করলে প্রার্থিতা বাতিল হতে পারে, এই কাজ কোনোভাবেই করা যাবে না, এই কাজ করলে প্রার্থী বাতিল। সেই কাজ যদি কেউ করে তাহলে প্রার্থিতা অবশ্যই বাতিল করতে হবে। তাহলেই নির্বাচন কমিশনারকে মানুষ ভয় পাবে এবং নির্বাচন কমিশনের কোনো নির্দেশ মানুষ অবহেলা করতে পারবে না। এবং সেই কাজটি প্রচারণার সময় থেকে শুরু করে তাকে করতে হবে। ইলেকশনের দিনেই যে তার কাজ সেটা নয়। আজকে যে উনি এই শিডিউল ঘোষণা করলেন, আজকে থেকেই ওনার দায়িত্ব শুরু হয়ে গেছে। আজকে থেকে উনি এই যে এইগুলো দিবেন, নির্দেশনাগুলো দেবেন রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য, এই নির্দেশনাগুলো অবশ্যম্ভাবী। আপনি কি কিছু সাজেশন দেবেন নির্দেশনার মধ্যে? নির্দেশনার মধ্যে আমি সাজেশন তো যথারীতি প্রত্যেক বছরে সঠিক নির্বাচনে যেগুলো যারা দেওয়া হয়, যেমন যে এই রঙিন পোস্টার করা যাবে না, তারপরে এত সাইজের পোস্টারের একটা সাইজ থাকতে হবে, লিফলেটের সাইজ থাকতে হবে, বা কোনো পোস্টারই বোধহয় করা যাবে না, লিফলেটের সাইজ থাকতে হবে। এইটা একটা জিনিস। আর এগুলো পোস্টার বোধহয় থাকতে পারে, কিন্তু রঙিন পোস্টার করা যাবে না। রঙিন কোনো কিছু এবার নতুন কি করতে হবে আমরা জানি না, তবে আপনার কাছে এই ছোট্ট প্রশ্নটা করি, সেটি হলো যে আপনি একটু চিন্তা করে দেখুন যে একজন প্রার্থী কি পরিমাণ টাকা খরচ করতে পারে। কাগজে কলমে দেওয়া হয় তো এত, কিন্তু বাইরের যেটা প্রচার আছে, অবশ্য সেখানে বলা হচ্ছে যে কেউ বলছে 5 কোটি, কেউ বলছে 10 কোটি, কেউ বলছে 20 কোটি, কেউ বলছে 50 কোটি। অবশ্য আমাদের যে মিডিয়াতে যে টকশোগুলো হয়, সেখানে সেই টকশোগুলো যেসব আলোচনা হয়, আমরা সেই ধরনের আলোচনা বা একটু বাদানুবাদ বা ঝগড়া না করে আমরা বলতে পারি, সাজেশন দিতে পারি যে কি করা উচিত। আপনি এরকম 2-1টি ঘটনা দিন, বলুন। এখানে নান্নু ভাই, যে খরচের বিষয়টা অবশ্যই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ করা দরকার। হ্যাঁ, নিয়ন্ত্রণ করলে, কারণ প্রত্যেক প্রার্থী তো একই রকম আর্থিক যোগ্যতা সম্পন্ন না, এবং আর্থিক যোগ্যতাটাই পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা না। প্রার্থীরা যার উপরে আস্থা আছে তারই পার্লামেন্ট মেম্বার হওয়ার যোগ্যতা থাকবে। সুতরাং অর্থ যেন এই যিনি আর্থিকভাবে দুর্বল তাকে পিছনে না ফেলে দেয়। এখানে নির্বাচন কমিশনার তাকেও প্রোটেকশন দিতে হবে, তার একটা লিমিট দিয়ে, সিলিং দেওয়া, যে এত টাকার বেশি। ইতিপূর্বে বোধহয় বাংলাদেশে 25 লক্ষ টাকার একটা সিলিং ছিল, যে সেইটা, এবং এই বছর তারা যেটাই করবে সেটা আমার মনে হয় 25 লক্ষ টাকার নিচে করলে হবে না, কারণ টাকার মান অনেক কমে গেছে। সেটা অন্তত 25 লক্ষ টাকা বা তার উপরে করবে, এবং এইটা যথাযথভাবে এক্সিকিউটও করতে হবে। আমি একটা নির্দেশনা দিলাম, সেটা পালিত হলো না, আর আমি চুপচাপ থাকলাম, সেটা হলে হবে না। খুব সত্য কথা বলেছেন আপনি। এবং আপনি এটা 50 লাখ টাকা কি হতে পারে আপনি মনে করেন? 40 লাখ, 50 লাখ? এটা হচ্ছে রান্নুভাই, যারা এটা নিয়ে কাজ করতেছে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তার করা উচিত। নির্বাচন কমিশনারের প্রত্যেকটা কাজেই, আমি বলি যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল হচ্ছে স্টেক হোল্ডার, প্রত্যেক ভোটার তো স্টেক হোল্ডার না। সুতরাং রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, যেমন একটা কাজ যেটা করেছেন তারা, এই যে দলীয় জোটভুক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আগে তারা মানে জোটের প্রধান দলের সিম্বলে নির্বাচন করত। এই বছর সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা না করেই তারা সেটা বাতিল করে দিল। এটা মনে হয় ঠিক করেনি, তাদের সাথে আলোচনা করে করা উচিত ছিল। তো এখনো যেহেতু এটা হয়েছে সেইভাবেই হবে, এবং সেইখানে তারা এই যে আদালতের যখন একটা সিদ্ধান্ত, আদালত পর্যন্ত একটা সিদ্ধান্তে এটাকে আপহেল করেছে, সুতরাং এটা মানতে হবে আমাদের। তো সেখানে যারা বড় দল আছে এই জোটের, সেই দল কিভাবে তাদেরকে, শরিকদেরকে সহায়তা করতে পারে,
সেইটা তারা দেখবে এবং আশা করি যে তাদের শরিকরাও তাদের প্রতি সন্তুষ্ট থাকবে। ধন্যবাদ আপনাকে, আবার আসব। এখন আমি অ্যাডভোকেট আশরাফুল হক সাহেব, আপনি তো আইনজীবী ফোরামের একজন নেতা, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তা আপনার কাছে আমার প্রশ্ন যে তফসিল ঘোষণার পরে যেটা একে এম বারী সাহেব বললেন যে কেউ যদি আইন লঙ্ঘন করে বা নির্দেশনা যদি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা দরকার। আবার যদি কেউ লঙ্ঘন করে, যে বিধি বিধান লঙ্ঘন করে, তার সেখানে প্রার্থিতা পদ বাতিলও হতে পারে। উনি সেই ধরনের একটি ইঙ্গিত দিয়েছেন। আপনি একজন আইনজীবী হিসাবে আইনের প্রয়োগ কিভাবে হবে সেটার একটা বিশ্লেষণ দিন। জি, ধন্যবাদ শ্রদ্ধাভাজন নাজমুল হক নান্নু ভাই আপনাকে, সহ আলোচক শ্রদ্ধেয় বারী ভাই এবং মোহনা টিভির অগণিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। মানে আমি একটা বিষয়ে বলতে চাই যে আমি যখন ম্যাট্রিক পরীক্ষার্থী, এসএসসি, এটা 1977, আমাদের টেস্ট পরীক্ষা হলো, সব কিছু হলো, প্রস্তুতি নিলাম। পরীক্ষার আগে আমার ফাদার জিজ্ঞেস করছে পরীক্ষার 4 দিন আগে যে কি বাবা কীরকম প্রস্তুতি, তোমার পরীক্ষা তো নকিং অ্যাট দ্য ডোর। তো তারপর যাই হোক পরীক্ষা হয়ে গেল। নকিং অ্যাট দ্য ডোর, এই কথাটা নিয়ে আমি তখন ভাবছিলাম যে এই আমার দরজায় নক করছে, মানে নক করছে, ধাক্কাচ্ছে, তার মানে তো আমার এটা খুলে দিতে হবে। আজকে ইলেকশন কমিশন, আমাদের অনেকেরই ধারণা ছিল, বাংলাদেশে অনেকেই বিভিন্ন টকশোতে আলোচনা করেছে, পত্রিকা দিয়েছে যে ইলেকশন হবে কিনা, শিডিউল ডিক্লেয়ার করবে কিনা, এই যে বিশাল একটা সন্দেহ ছিল। হাজার হাজার ঘন্টা কিন্তু এই একটা কথার উপর দিয়ে চলে গেছে, একটা কথার উপর বিভিন্ন দিয়ে, চ্যানেল। হ্যাঁ। এরপরে আজকে সেই 11ই ডিসেম্বর দরজাটা খুলে গেছে এবং আমাদের সিইসি সাহেব ট্রেনে উঠে বসেছেন। ট্রেন চলছে, ট্রেনটা শুরু হয়েছে চালানো। আগামী ঠিক 2 মাস পরে ইলেকশন, এবং এই ইলেকশনে এবং টোটাল অ্যাডমিনিস্ট্রেশন এখন নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে। এটা ইলেকশন কমিশনের হাতে এটা এই সময় চলে যায়। এবং যেটা বলেছেন যে ইলেকশন কমিশন কর্তৃক আগামীতে এই ইলেকশন করার সময় কি কি জরুরি পদক্ষেপগুলো আমরা দেখেছি যে ইতিমধ্যে ইলেকশন কমিশন কিছু কিছু স্টেপ নিয়েছেন। যেমন পর্যবেক্ষক যারা এর আগের ইলেকশনগুলো 14, 18, 24-এ যারা ছিল তাদেরকে বাদ দিয়েছে তালিকা থেকে, এবং বিদেশি পর্যবেক্ষকও একটা প্রায় 127টা অ্যাসোসিয়েশন বোধহয় এখানে আসবে, এবং বাংলাদেশও প্রায় 60 অর্গানাইজেশন এটা পেয়েছে। এবং ইলেকশনের দিন যদি কোথাও গণ্ডগোল হয়, সংঘাত হয়, সেখানে ইলেকশন বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা তাদের দেওয়া হয়েছে এবং এটা তারা অঙ্গীকারও করেছে। আচ্ছা, এই মুহূর্তে সবচেয়ে আরেকটা জরুরি বিষয় সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, যেটা সব রাজনৈতিক দলের বক্তব্য, সমান সুযোগ দিতে হবে, একদম সবাইকে সুযোগটা সমান করে দিতে হবে, যাতে এই অভিযোগটা না আসে এবং সবাই বুঝতে পারে যে তাদের কথা বলার জায়গা, তাদের ইলেকশন প্রচারের জায়গাগুলো সমান আছে। দ্বিতীয়ত, অস্ত্র উদ্ধার, অবৈধ ইল্লিগাল কিছু আর্মস আছে খুব চমৎকার, এবং এটা আপনি জানেন যে একটা ফ্যাসিস্ট সরকার যারা এবার ইলেকশনে অংশগ্রহণ করতে পারছে না, তারা নানান ধরনের সহযোগিতা, মানে ষড়যন্ত্র করবে, চরম ষড়যন্ত্র করবে, বিশেষ করে ইন্ডিয়ার সহযোগিতায় হয়তো এদেশে ইলেকশনটা এমনকি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এই পদ্ধতিও তারা গ্রহণ করতে পারে। এই জন্য ইলেকশন কমিশনে যেভাবে ওনারা ঘোষণা দিয়েছে, প্রায় 90 থেকে 1 লক্ষ আর্মি থাকবে, 13 লক্ষ আনসার থাকবে, পুলিশ থাকবে 6 লক্ষ, তো অনেক বাহিনী, তারপরে থাকবে জনগণ। এবং এবারকার নির্বাচনে আমরা বিশ্বাস করি, এবং প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন এমন ইলেকশন হবে যে ইলেকশন বাংলাদেশে মানুষ দেখেনি। ঠিক আছে, আমরা ওই ইলেকশনটাই চাই, এবং এই ইলেকশনে যাতে কোনোভাবে কোনো কেন্দ্রে কোথাও যাতে এই জাল ভোট বা ব্যালট ছিনতাই অথবা মানুষকে টাকা দিয়ে ভোট কেনা, এগুলো যেন এই ইলেকশনে না হয়,
ইলেকশনটা যেন নির্ভেজাল হয় এবং প্রত্যেকেই যেন তার ভোট তারা দিতে পারে। আপনি দেখেন দীর্ঘ প্রায় 3টা ইলেকশন গিয়েছে, যাদের বয়স 18 থেকে 20 থেকে 25, 27 এরা ভোটই দিতে পারেনি আজ পর্যন্ত। তো এই সব ইয়াং জেনারেশন আর ওয়েটিং। আচ্ছা, যে প্রশ্নটা আমি করেছিলাম আপনাকে, তাহলে যদি কেউ আইন লঙ্ঘন করে এবং নির্বাচন কমিশনের যে আইন বা নিয়ম রীতি বেঁধে দেওয়া হয়েছে, যেটা আইন দ্বারা সেখান থেকে মানে আইনের দ্বারাই যেটা গঠিত হয়েছে, সেটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এরা আপনি কি মনে করেন সেটাই? হ্যাঁ, এখানে ইলেকশন কমিশনের হাতে তো প্রচুর ক্ষমতা, এবং ইলেকশন কমিশন ইচ্ছা করলে যদি কোনো ক্যান্ডিডেট তাদের ইলেকশন রুলস ভায়োলেট করে, ইলেকশন কমিশন ইচ্ছা করলে সাথে সাথে অ্যাকশনে যেতে পারে। আচ্ছা, এই আইন ইলেকশন কমিশনের হাতে আছে। আমরা বিগত সরকারগুলোকে দেখেছি যে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে, বিশেষ করে 14, 18 আর 24, তারা এগুলো দেখে নাই, ভোট যা হয়েছে বলে দিয়েছে, যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। তা আমরা বিশ্বাস করি এগুলো আমরা দেখব না, কারণ আগের চিত্রগুলো কিন্তু আমাদের সবার চোখের সামনে আমরা দেখতে পাই কি হয়েছিল। এবার ব্যতিক্রম হবে এই প্রত্যাশা আমরা করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসছি ভাই সাহেব, সেটা হলো যে এই নির্বাচন কমিশন এবং এই নির্বাচনকে যদি সুষ্ঠু নিরপেক্ষভাবে যদি করতে হয়, তাহলে সেখানে এমনি কথা প্রসঙ্গে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের ভূমিকা কিন্তু বিরাট, যেইটা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল, যেটা আপনি বলেছিলেন যে কমপক্ষে কয়েক লক্ষ পুলিশকে তারা নিতে পারতেন, যার ফলে হতো কি, নতুন পুলিশ নিলে তারা অ্যাক্টিভ হতো এবং তাদের ট্রেনিং এবং সেইভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যেত। এটা অসম্ভব কিছু ছিল না, এবং এখানে বেকার যারা ছিল তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতো। এবং এখন যে পুলিশ আছে, হ্যাঁ, তাদেরকেও আমরা বিশ্বাস করি, কিন্তু এটাও তো সত্য যে পরিমাণ অপরাধ বিগত 15, 16, 17 বছরে হয়েছে, বিভিন্ন থানায় অথবা বিভিন্ন জায়গায় কতটা মামলা হয়েছে? খুব কি বেশি হয়েছে? কিছুই হয়েছে, অনেক মামলা হয়েছে, কিন্তু পরিমাণ মতোভাবে যেরকম হওয়া দরকার, এটা তদন্ত কি দ্রুত গতিতে এগিয়েছে এই সরকারের যে হ্যাঁ, নিশ্চয়ই, মানে এগুলো কি এতটা এগিয়েছে? এখনো অতটা ওইভাবে আসেনি বা আইনগত হয়নি। যাই হোক, পুলিশ তো কার্যকরী ভূমিকাই নিতে তাদের 1 বছর চলে গেছে, এখনো পর্যন্ত এখনো যেটা আপনি বলছেন, আপনি এই সম্পর্কে বলেন কিছু কথা। ধন্যবাদ নন্দু ভাই। পুলিশ যেটা হয়ে গেছে, তো এখন সেটা করবে না, উই মাস্ট লুক ফরওয়ার্ড। আমরা সামনে আগেই যেতে হবে। বর্তমানে এই পুলিশকে দিয়ে আমাদের কাজ করতে হবে, এদেরকে দিয়ে কাজ করতে হবে, এদেরকে দিয়ে কাজ করতে হবে। যেহেতু আমাদের একটা বড় আস্থার জায়গা হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সেনাবাহিনীর তরফ থেকে আর্ম ফোর্স প্রায় 1 লক্ষ সেনা বাহিনীর লোক নিয়োগ করবে। সেখানে এয়ারফোর্সের কিছু কর্মকর্তা এবং সৈনিকরা সেখানে থাকবে, নেভির কিছু কর্মকর্তা সৈনিকরাও থাকবে। তা তো বেশ মোটামুটি ভালো অংশ। আমাদের আনসারের কথা যেটা উনি বলছেন, আনসারের একটা বড় অংশ এখানে থাকবে। তারপর আমি একটা জিনিস বলতে চাই, এই নির্বাচনে ইলেকশন কমিশনার একটা জিনিস দেখতে পারে যে এটা সম্ভব কিনা, একটু এটা একটা নতুন করে একটা এক্সপেরিমেন্ট করার মতো। কি স্বেচ্ছাসেবকের কথা আমি ভাবছি, যে সেই স্বেচ্ছাসেবকগুলো মানে প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাসেবক করা, এবং তার মধ্যে দিয়ে আমি মনে করি, আমার প্রস্তাব, নারী সেবিকা হলে ভালো হয়। নারী পুরুষ উভয় দুটোই থাকবে, নারী পুরুষ দুটোই থাকবে। কারণ এই যে যারা স্বেচ্ছাসেবক হয়, আমার মনে আছে যখন আমরা ওই রেড ক্রস অথবা স্কাউট, তখন কিন্তু অনেক সততা এবং খুব নিষ্ঠার সাথে কাজ। আমরা বাসে উঠলে আমার চেয়ে সিনিয়র লোক হলেই তাকে সিটটা ছেড়ে দিতাম। এই যে একটা জিল থাকে, এই ইয়াং ছেলে মেয়েদেরকে যদি স্বেচ্ছাসেবক হিসেবে নেওয়া যায়। এবং আপনারা দুইজন একটা জিনিস খেয়াল করেছেন, এই জুলাই আন্দোলনের পরে আমরা দেখেছি যে ওরা ট্রাফিকের কাজ করছে, বৃদ্ধ লোককে পার করে দিচ্ছে। আপনারা সকলেই দেখেছেন, আমাদের আশ্চর্য লেগেছে যে এটা এত ভালো,
এরা হচ্ছে ছাত্র, তাই না? Successfully এরা করছে। ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গার ছাত্র, জগন্নাথ ইউনিভার্সিটি, এরা কাজগুলো করেছে। এবং এইসব ব্র্যাক ছাত্রছাত্রীদের ইউনিভার্সিটি, নানুভাই আমরা কিছু খাবারও দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে অনেকে খাবার lunch দিয়েছে তো, হ্যাঁ। দিয়েছি, আমরাও দিয়েছি এটা ইনশাআল্লাহ। খুব তো ভালো এখন suggestion। এদেরকে যদি ইলেকশন কমিশন নিতে পারে, দিস ক্যান বি ট্রিটেড অ্যাজ এন এক্সপেরিমেন্ট, এবং এক্সপেরিমেন্টালি যদি দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা তাদের অ্যাক্টিভিটিসে যে না তারা ভালো করছে, দেন দে উইল কন্টিনিউ। আর যদি ভালো না করে মনে করেন তাহলে তাদেরকে উচ্চ করা হ্যাঁ, যেতে পারে। কিন্তু এদের আবার ভাতা দিতে হবে, খাবারটা দিতে হবে, জি। এদের সামগ্রিক এই জিনিসগুলো সরবরাহ করতে হবে। খাবার তো অবশ্যই অবশ্যই দিতে হবে, দিতে হবে, একটা মিনিমাম সম্মানিটাও দিতে হবে। কিন্তু তাহলে তো রেডিলি হয়তো 15 দিন বা 1 মাসের ট্রেনিংয়ের মধ্যে এটা করতে পারে। এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি এই ভলান্টিয়ারগুলো ডিসি সাহেবদের বলা হয় যে তোমরা প্রত্যেকটা কেন্দ্রের জন্য এতজন করে ভলান্টিয়ার রেডি করো, তাহলে এইটা করা খুব কঠিন হবে না। আমরা এটা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের যেটা, এটা এমনি তো election যেটা আছে commission- এটাকে এটাই থাকবে। প্রশিক্ষণ দিয়ে কিন্তু ঠিকঠাক করে নেওয়া। এই যে ইউনিসেফ আজকে বোধহয় যেটা কালকে যেটা এসপিডিসিটি ওনাদেরকে বলেছেন, আমার মনে হয় সাংঘাতিক মোটিভেশনাল স্পিচ তার, কারণ ওনার হি ইজ এ প্রফেশনাল মোটিভেশনাল, হ্যাঁ, তার স্পিচ তো ভালোই। আমি মনে করি যে দলেরই ডিসি সাহেব থাকুক, যে দলের এসপি সাহেব থেকে থাকুক, আজকে সে তার দল পরিবর্তন করে এই যে বর্তমান যে ইউনিস সাহেবের যে মোটো, যে আমরা একটা দৃষ্টান্তমূলক বিশ্বের কাছে একটা নজির সৃষ্টি করব, যে এই নির্বাচন আমরা সম্পূর্ণরূপে অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া, কারো পক্ষপাতে না গিয়া, কারো বিপক্ষে না গিয়া, আমরা এই নির্বাচনটা যথাযথ নিরপেক্ষ এবং সুন্দর সুষ্ঠুভাবে করতে চেয়েছি, এবং সেটাই করতে সফল হয়েছে। আমরা আশা করব এবং কামনাও করব যে আমাদের এই নির্বাচন কমিশনার এবং আমাদের প্রধান উপদেষ্টা, ওনারা সবাই এবং অন্যান্য উপদেষ্টারা সফল হোক, তাদের সবার মুখ উজ্জ্বল হোক আমাদের এই এটাই নির্বাচনে। হচ্ছে আমাদের কাম্য আর কি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আরেকটি প্রশ্ন, সেটি হলো যে আপনারা কি লক্ষ্য করেছেন যে জুলাই ঘোষণাপত্র যেটা, সেটা এনসিপি এখনো স্বাক্ষর করেনি, করেছে কি? আপনার কি না, কোথাও আমার দেখেছেন? জন্য মতে করেনি এখন। তো এইটার রহস্যটা আমরা কিভাবে আমরা এটাই করব? যারা এত উদ্যোগ নিয়েছিল, এত কিছু করেছিল, অন্য অন্য রাজনৈতিক দল যেখানে স্বাক্ষর নানু ভাই, আমি করেছে। একটু এখানে বলি। হ্যাঁ, ঠিক একটা আছে, হচ্ছে বলুন। যে আস্থার যদি অভাব হয়, যে কোনো জায়গায় মানুষের যদি আস্থার অভাব হয়, তাহলে সমস্যা বেশি সৃষ্টি হয়। আর যদি মানুষের আস্থাটা আমরা ঝেড়ে ফেলে বিশ্বাসের মধ্যে আসতে পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়। আজকে এই যে যারা এখনও সই করে নাই, বা অনেক রকম এটা হইতে হবে, ওটা হইতে হবে, এটা করতে হবে, ওটা করতে দিতে হবে, না হলে এটা করতে দেব না, নির্বাচন করতে দেব না। কালকেও বলা হয়েছে, কালকেও আমি শুনেছি যে নির্বাচনটা এই মুহূর্তে করা কতটা সম্ভব হয়। আজকে নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে গেল, তফসিল ঘোষণার পরেও যদি তারা ভাবে যে আমি সই করলাম না, আমি মনে করি যে তারা সই করলো কি করলো না, ইট ম্যাটার্স লিটল। এইটা যেটা এখন এই যে ইস্যু যাচ্ছে আমাদের তফসিল ঘোষণা করে। না, গণভোটে গণভোটে ও যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। এই গণভোটে যদি এটা ইনশাল্লাহ পাশ করে আসে, আমরা আশা করবো যে জনগণ এটাকে পাশ করে দেখ, তাহলে তারপরে পরবর্তী আমাদের যে নির্বাচিত পার্লামেন্ট, সেই নির্বাচিত পার্লামেন্ট এইটাকে যথাযথভাবে যতখানি দেশের মানুষের জন্য মর্যাদা এবং কল্যাণকর মূল্য, হ্যাঁ, হবে, কল্যাণকর, যেটা মানুষের জন্য এবং দেশের জন্য কল্যাণকর, সেটা প্রত্যেকটাই তারা করবে, পালন আচ্ছা, ঠিক করবে, আছে। এক্সিকিউট করবে। আপনার সাথে একমত, কিন্তু এর সাথে তবুও বলে রাখি যে আমরা আশা করি এনসিপি একটি নতুন দল সংগ্রাম আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছে। আমরা তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলি যে তারা নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে তাদের, এবং তারা স্বাক্ষর করবেন। এটুকু আমরা তো তাদের কাছে বলে রাখতে পারি, নয় কি? আমরা অনুরোধই করতে পারি তাদের কাছে। একটা কথা বলি যে গণতন্ত্রের কিন্তু একটা আমরা জানি যে আপনার মতের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনার বক্তব্য প্রচারের জন্য আমি আমৃত্যু সংগ্রাম করে যাব যে আপনি আমার বিরোধী বক্তব্যটাও আপনি প্রচার করতে পারবেন। ব্লাসফেমি নয়, বা আমার চরিত্র হনন নয়, কিন্তু আপনার এথিক্সটা আপনি প্রচার করেন। আপনার বক্তব্য করবার জন্য আমি প্রাণ দিয়ে দিতে প্রাণ পারি। দিয়ে দিতে পারি। এটা ফরাসি বিপ্লব থেকে মহান বাণীটা আমাদের এসেছে, মহান বিপ্লব, ফরাসি বিপ্লব, এটা। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আরেকটি প্রশ্ন, সেটা হলো যে এই যে নির্বাচন, এই নির্বাচনের আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের এখানে যারা আমলা আছে, নির্বাচন কমিশন আছে, বাহিনীগুলো আছে,
বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সকলের, এবং জনগণেরও সহযোগিতা দরকার নয় কি? জি জি, সকল জনগণ, সকল স্তরের জনগণ, পেশাজীবী সকলে মিলিতভাবে জাতীয় উৎসবের মতো একটি নির্বাচন করতে হবে। এটার উপরে আপনি জি জি, একটা এটা বিশ্লেষণ এটা আমরা জাতি হিসাবে এটাই আমাদের প্রত্যাশা। আর এই ইলেকশনে এবার দুইটা জিনিস কিন্তু নতুন, যেটা যার জন্য বলতেছে ইলেকশন কমিশনও বলছে যে এটা চ্যালেঞ্জিং ওনাদের জন্য। চ্যালেঞ্জিং। একটা হচ্ছে যে জাতীয় সংসদের ভোট তো আছেই, পাশাপাশি যেটা আপনি বলেছেন গণভোট, এই গণভোটটা তো এর আগে কোনো ইলেকশনে ছিল না, এবং যার জন্য ইলেকশনের টাইম 1 ঘন্টা 7:30 থেকে ওদিকে 4:30 পর্যন্ত করেছে। আর আরেকটা হচ্ছে প্রবাসীরাও এবার ভোট দিতে হ্যাঁ, পারবে। এটা একটা নতুন দিক, খুব ভালো। প্রবাসীরাও এবার ভোট দিতে পারবে। এটা এই জন্য এইবার দেশে তো অবশ্যই সারা পৃথিবীতে যত বাঙালি আছে সবাই এই ইলেকশনের দিকে তাকিয়ে থাকবে, ভোট দিবে এবং সবাই প্রত্যক্ষ করবে ইলেকশনটা কেমন হচ্ছে। আর যেটা বলেছেন যে আমাদের সেনাবাহিনী এবং জনগণ, অবশ্যই সেনাবাহিনী আমাদের এদেশের ইলেকশনে এবার জি। অন্যরকম ভূমিকা রাখবে এবং মানে তাদের ঐতিহাসিক ভূমিকা রাখবে ঐতিহাসিক বলে তাদের ধরতে হবে। ম্যাজিস্ট্রেটিং আরেকটি জিনিস ক্ষমতাও আপনারা থাকবে। খেয়াল করেছেন, এবার যে বিদেশি পর্যবেক্ষক যারা আসতে চেয়েছেন সমস্ত পৃথিবীতে, জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায়, সেক্ষেত্রে কিন্তু উদারভাবে তাদেরকে কিন্তু পর্যবেক্ষক নিয়োগের সুবিধাটা দিয়ে দিয়েছে 127টা হ্যাঁ, কম কথা নয়। সংস্থাকে দিয়েছে, এবং এর সাথে এবং সত্য কথা- ইতিমধ্যে 60টা সংস্থার লোকজন চলে এসেছে। এর সাথে এটা সত্য কথা যে এর আগের যে গভর্নমেন্ট ছিল, যেটা স্বৈরতান্ত্রিক বা বিভিন্ন ভাষায় বলা হয়ে থাকে, তারা হয়তো নানান ধরনের অপপ্রচার করবে, বিদেশি দুই একটি আধিপত্যবাদী শক্তিও তারা এটা অপপ্রচার করবে, নানা রকম কথা বলবে, কিন্তু আমরা সেসব কথার দিকে মোটেই দৃষ্টি দেব না। এবং আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের এই দেশ যেন কোনো উগ্র সাম্প্রদায়িকতা, উগ্র মৌলবাদী বা এই ধরনের চেতনা সম্পন্ন কোনো শক্তি যেন না আসে। তাহলে আমাদের আজকে এই মহান দেশটা যে রক্তের বিনিময় হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। এটাও সত্য কথা যে কেউ এটাকে, আমাদের এই নির্বাচনকে কলুষিত করতে পারবে না। মানুষ অনেক সচেতন হয়েছে। আপনার নিশ্চয়ই একমত জি, হবেন? জি, জি। অবশ্যই নানু ভাই, আমি একটু বলি। হ্যাঁ, বলুন। এই যে আপনারা সংবাদপত্রের কথাটা ভাই মেনশন করেছেন, এটা আমি বলবো যে গত 24-এর যে নির্বাচনটা হলো, জি, এইখানে আমাদের দেশের মিডিয়া, এই টেলিভিশন চ্যানেলগুলো এবং সংবাদপত্র অত্যন্ত বড় ভূমিকা ছিল যে এইটার যে নির্বাচনটা যে ভোট হয় নাই, ফার্স্ট হয়েছে। নির্বাচনের কেন্দ্রে যে গরু ছাগল ঘুরে ঘুরে ঘাস আমি একটা খাচ্ছে, কুকুরের ছবি কে যেন দিয়েছি, সেটা আসছে, লাইনে কোনো লোক নাই, তারপরে ভোটার ভোট পড়েছে 40%, 42%, 45%। এই যে নির্বাচন, মানে সাংবাদিকতার এটা একটা প্রহসন, ফার্স্ট হয়েছে। এই ফার্স্টটা কিন্তু ওরা প্রমাণ করে দেখেছে। ওরা মুখে ফার্স্ট কথা বলে নাই, উনি বলছে যে হ্যাঁ 45% হয়েছে, তারা লিখছে 45% হয়েছে, কিন্তু কেন্দ্র খালি, ভোট কেন্দ্র খালি। এইটা যে তারা দেখিয়েছে, এটা কিন্তু জনগণকে বুঝতে সাংঘাতিকভাবে সহায়তা করেছে। উনি এখন জেলে এবং আরো কথা, বিচারের সম্মুখীন হয়েছে। আর রাতের বেলায় যে ভোটটা হয়েছে সেটাও কিন্তু তারা ধরা পড়েছে। এইসব ব্যাপারের জন্য খুব দুঃখ হয় যে আমাদের বাংলাদেশে এত প্রকাশ্যে এই জিনিসগুলো করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, দুঃখজনক বা মজার ব্যাপার যাই বলেন, যে জাতীয় পার্টি এরশাদের তারা কিন্তু এতটা সহযোগিতা যদি না করতো তাহলে এই এটা করতে পারতো না। জাতীয় পার্টি এরশাদের আমাদের বড় বড় নেতা, একসময় আমরা যখন ছাত্র ছিলাম, স্কুলের ছাত্র, রাশেদ খান মেননের কথা, হি ওয়াজ এন এনিগমেটিক, আমার কাছে মনে হয়তো কিংবদন্তির সময় একজন নেতা। সেই রাশেদ খান মেনন কিভাবে এই স্বৈরাচারকে সমর্থন দিয়ে গেছে, হাসানুল হক ইনু কিভাবে এই স্বৈরাচারকে সমর্থন দিয়ে গেছে। সুতরাং এদের প্রতি আজকে মানুষের সহানুভূতি অনেকে দেখায় যে এরা, মেনন এত বড় একটা ফ্যামিলির ছেলে, এত বড় নেতা, ছাত্র নেতা, কিন্তু সে কিভাবে শেষ পর্যন্ত এসে কলুষিত হয়ে গেল, পচে গেল। সুতরাং আজকে এটা এক্সাম্পলেবলি তার পানিশমেন্ট তারও হওয়া উচিত। আবার দেখেন যে গত পরশুদিন দেখলাম যে জাতীয় পার্টি এরা আবার অ্যালায়েন্স হয়েছে, এবং এটা ওই আমিনুল ইসলাম আর মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জু, তারা এটার করে একটা, এবং আরো বোধহয় ক্ষুদ্র ক্ষুদ্র নাম আছে, আরো কিছু কিছু আসবে আর কি, বা ওরা নিজেদের মধ্যে যে আলাদা করে নিয়েছে ওটাও একটা পাতানো খেলা হতে পারে, তারাও আবার এসে যোগ দেবে ওখানে।
কারণ এখান থেকে এরশাদের যে ভাই ছিলেন তাকে তো গোলাম কি যেন গোলাম নাম? কাদের গোলাম কাদের, একে তো একটু আক্রমণাত্মক side এ। একটা ছিল, সেই জন্য ওরা একটু ভাগ করে নিয়ে কৌশলটা এইভাবে করেছে। যাক, এটা তাদের ব্যাপার। আমরা এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় তার জন্য আমাদের এখন প্রচেষ্টাটাকে অব্যাহত রাখতে হবে, এই কথাটা আমাদের মনে রাখা দরকার। আর একটা এবং কথা এর বলবো? হ্যাঁ বলুন। একটা কথা, মানে এটা হচ্ছে যে এই ডিসেম্বর মাস আপনি প্রথমেই শুরু করেছেন জি। বিজয় দিবস, অবশ্যই। আমাদের এই 14 তারিখে বুদ্ধিজীবী দিবস, 16 তারিখে বিজয় দিবস, এবং এই ডিসেম্বর মাসটা, এই ডিসেম্বর মাসে বর্তমান সরকার বলি আর যারা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারই আছে, কিছু প্রশংসনীয় কাজ করেছে। এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের বিচার বিভাগ পৃথকীকরণের যে অবশ্যই, মাসদার হোসেন অবশ্যই, মামলা, হ্যাঁ, সচিবালয় আজকে অবশ্যই। পৃথক মানে সচিবালয় আজকে উদ্বোধন করেছেন মাননীয় প্রধান বিচারপতি সহ। তো এটা একটা দ্বার উন্মোচন হলো। বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের স্বাধীনতা এতদিন পর আমাদের, এতদিন পর আমাদের এবং যেটা কিন্তু জাতির এটা দুর্ভাগ্য, milestone, এটা হ্যাঁ, একটা জাতির milestone দুর্ভাগ্য achievement। যে এই বিগত একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আর এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এই বিচার বিভাগের স্বাধীনতার কাজটা এই সময় এগিয়ে গেল, কিন্তু অন্য সময় আর এটা ওইভাবে এগোয়নি। এবং আরেকটা ভালো কাজ করেছে, পুলিশ কমিশন একটা গঠন হয়েছে। জি জি জি। এই পুলিশ কমিশন যে গঠন হয়েছে, আপনি দেখবেন যে পুলিশকে রাজনৈতিক দলগুলো যেভাবে ব্যবহার করেছে আমরা এর আগে দেখেছি, এইটার সুযোগ বোধহয় আগামীতে থাকবে না। এবং এখানে যে চেয়ারম্যান হবে 5 সদস্য বিশিষ্ট, হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশনের একজন রিটায়ার্ড জাস্টিস, তার ইয়েতে আর 4 জন থাকবে। এবং এনারা আইজিপি কে হবে, নেক্সট আইজিপি কে হবে, 3 জন অ্যাডিশনাল আইজিপির ইয়ে ধরে প্যানেল একটা লিস্ট করে রাখবে। এবং কোথাও কোনো অভিযোগ মিডিয়াতে বা কোনো পত্রিক এটা লুক আফটার করবে। টাকায় দিয়ে হওয়া যাবে না, না হওয়া যাবে না। এগুলো কমবে। হয়তো আগে গরু জবাই হইতো, মহিষ জবাই হইতো, হয়তো ভবিষ্যতে কবুতর জবাই হবে, মুরগি জবাই হবে, কমে যাবে, অনেক কমে যাবে আশা ও করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই দুর্নীতিগুলো। এবং এই আমি আরেকটা জিনিস বলি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে বলেছিল যে তাদের প্রধান কাজ সংস্কার, বিচার আর নির্বাচন, জি। আমরা শেষের দিকে এসে দেখছি যে হ্যাঁ, তারা তাদের অঙ্গীকার মোতাবেক এগিয়ে চলেছে। দেখেন সংস্কার, এবং আমরা চাই যে নির্বাচন পর্যন্ত তাদের নির্বাচন পর্যন্ত, অঙ্গীকার যেন জি, সঠিকভাবে ইয়েতে। এটা আমরা অবশ্যই, সকলেই অবশ্যই। প্রত্যাশা করি আর কি। এবং দেখেন ইতিমধ্যে 5-6টা মামলার রায়ও হয়ে গিয়েছে। সংস্কার বিভিন্ন জায়গায় অলরেডি যেগুলো করার কথা অলরেডি হয়ে গেছে। এবং গণভোটটা হয়ে গেলে যেটা আগামী সংসদে এই আইনগুলো সব সংস্কার করে আচ্ছা, একটি সংসদ প্রশ্ন সিদ্ধান্ত এখন নিতে পারবে। আমাদের হাতে সময় নেই, আপনাদের দুজনের কাছে, বিশেষ করে আপনি মুক্তিযুদ্ধে ছিলেন, আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে পাব যে আমাদের যে 54-55টি বছর যে পেরিয়ে গেল, যে জন্য আমরা এই মুক্তিযুদ্ধ হয়েছিল, যারা সেখানে মুক্তিযুদ্ধের পর যারা দেশ শাসন বা ক্ষমতায় যারা বসলেন, তারা মুক্তিযুদ্ধর যে আদর্শ, যে উদ্দেশ্য, লক্ষ্য, রক্তদান, সেটাকে কেন তারা বাস্তবায়ন করলো না? এই প্রশ্নের উত্তরটা আপনারা দুজনই দেবেন। কী জন্যে? যে আমরা অবাঙালি পুঁজিপতি শোষক পাকিস্তানি যারা ছিল, তাদের হাত থেকে আমরা স্বাধীনতা অর্জন করলাম, আমরা মুক্তি অর্জন করলাম। কিন্তু আমাদের দুর্ভিক্ষ হলো, আমাদের নিরন্ন হাহাকার হলো, মানুষ না খেয়ে মারা গেল, হাইজ্যাক হলো, লুণ্ঠন হলো, চোরাকার বাড়ি হলো, মা বোনেরা, এবং আমাদের এখানে কথা বলার অধিকার হলো না, পত্রিকা বন্ধ হয়ে গেল। অর্থাৎ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, বিপ্লব করলাম, এত কিছু করলাম, তার বিনিময়ে আমরা এগুলো পেলাম। কেন হলো আপনি বলুন, বিশ্লেষণ করুন আপনি। অনেক ধন্যবাদ নান্নু ভাই। আমরা মানুষ হিসেবে আমরা খুবই, আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল। আমরা ভুলে যাই যে 10 বছর আগে কি হয়েছে। এই যে আপনি বললেন যে মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হলো, সমস্ত রাজনৈতিক দলগুলোকে বিলুপ্ত করা হলো, এটা তারা এক ধরনের মানে সিভিল কু, যে হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট একটা সিভিল কু করেছে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে বাতিল করে দিল, জি, ডিসব্যান্ড করে দিল। তারা একটা মাত্র দল রইল তার নেতৃত্বে, সমস্ত পত্রিকা বন্ধ করে দিল, 2টা বাংলা পত্রিকা, 2টা ইংরেজি পত্রিকা, এবং 4টা পত্রিকার মধ্যে 2টা পত্রিকার মালিকানা থাকলো
তার দলেরই একজনের, তার নিকট আত্মীয়। বাকি দুইটা পত্রিকা সরকারের, মূলত সরকারও তারাও প্রাইভেটটাও তাদের, সরকারও তাদের। সরকারের বাইরে আর কেউ থাকলো না, মানুষের কথা বলেছে না। আমার মনে আছে যে আমি আশ্চর্য হয়ে যাই, ডাক্তার এনামুল হকের মতো লোক, বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির মধ্যে বঙ্গবন্ধু তৎকালীন যে এই ভবনটা বেলি রোডে, ওইটার নাম যেন স্নিগ্ধ, যেখানে এখন ওই যে প্রেস কনফারেন্সগুলো হয় ইউনিট বাসার অপোজিটে, তো এইটা ওইটা তখন সুগন্ধায় তখন তো আমাদের ওইটা এখন অতিথি ভবন হয়েছে, ওটা এখন তখন বঙ্গবন্ধু ওখানে থাকতেন। এই সুগন্ধার ব্যালকনিতে উনি বসে আছে, আমাদের এনামুল হক সাহেব বৃষ্টির মধ্যে হাত তারে দিয়া ওনাকে করছে, স্বাগত জানাইতে আসছে এই বাকশালকে। আমাদের এই তথাকথিত বুদ্ধিজীবীরা, তথাকথিত যাদেরকে আমরা রাষ্ট্রের ক্ষমতার বাইরে থাকলেও তাদেরকে মনে করলাম যে আমাদের বিবেক, জাতির বিবেক হিসেবে তারা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলেছেন, আমার প্রশ্নটা ছিল না, আমার প্রশ্ন ছিল, ঠিকই বলেছেন, এটাও ঠিকই বলেছেন আপনি, এই জাতির বিবেক বা এগুলো বলেই এইসব বুদ্ধিজীবীদের আরও বেশি মাথা খারাপ হয়েছে। আমাদের এখানে কথাটা হলো কি, যে শোষণ, আমাদের শোষণটাকে দেখা গেল যে অবাঙালিরা যে শোষণ করতো, বাঙালি নতুন একটা শ্রেণীর সৃষ্টি হলো, এবং যার ফলে আজকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। কারা করেছে? এই বাঙালি ধনিক শ্রেণীরাই তো করেছে। তাহলে আজকে আমাদের এই দেশ স্বাধীন হবার পরে আমি আপনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম একটা জাতীয় সরকার হওয়া উচিত ছিল, তাই নয় কি? জি জি, জাতীয় সরকার হলে একটা নতুন কনস্টিটিউশন করে একটা নির্বাচন দেওয়া উচিত ছিল, এবং শোষণের যে প্রক্রিয়া সেটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা হলো নতুন করে সেখান থেকে শোষক লুণ্ঠন করবার জন্য একটা ব্যবস্থা হলো। আর আপনি যেটা জাতীয় বিবেকের কথা বলেছিলেন, এ ধরনের বিবেকহীন বুদ্ধিজীবীর সংখ্যা আমাদের দেশে অজস্র। সুতরাং এখন আর আমাদের হাতে এখন এটা হায়দার আলীর গানের যে কলি, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। সুতরাং আজকে যে আলোচনা করলাম, আমরা সকলেই আশা করি যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, এটি আমাদের প্রত্যাশা। শুধু দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আবার আপনাদের সাথে দেখা হবে।